আগের আমরা এরার কারেকশানে নাউন পড়েছিলাম। আজকে আমাদের পার্টস অফ স্পিচের সেকেন্ড পার্ট, যেটা এরার কারেকশানের ব্যাপারে আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন কাকে বলে তোমরা সবাই জানো। নাউনের পরিবর্তে যেটাকে আমরা ব্যবহার করি সেটাকেই প্রোনাউন বলে। তো এক্সামে তো আমাদের সেটা আসবে না, বাট তাও বলে রাখা, কিন্তু আমাদের যেখান থেকে প্রশ্ন আসবে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এই যে প্রোনাউন, এই প্রোনাউনটাকে অ্যাকচুয়ালি 8টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো সেই 8টা ভাগকে শর্টে বলা হয় PRIDE, ফ্রাইড, রিড, RID। তো এর ফুল ফর্মগুলো কী কী একটু জেনে নেওয়া যাক। আমি ফার্স্টে নামগুলো জাস্ট একটু মুখে মুখে বলছি, কারণ আলোচনা করব যখন আবার আমি সেগুলো করবই, তো বেকার লিখে সময় নষ্ট করে লাভ নেই। পি ফর হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আর ফর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আই ফর indefinite pronoun, D for demonstrative pronoun, E for emphatic pronoun, R for relative pronoun, I for interrogative pronoun, আর D for distributive pronoun। এই 8টা প্রোনাউনের নাম। ফার্স্টে আমরা আলোচনা করব P for personal pronoun। সো পার্সোনাল প্রোনাউন জানতে গেলে আমাদের এটা জানতে হবে যে পার্সোনাল প্রোনাউন আমাদের তিনটে পার্সন বলতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের সাথে হচ্ছে যায়। তো ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সনের সাথে পার্সোনাল প্রোনাউন যায়। তো সেগুলো কি কি না, এই পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে যখন আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব তখন অলওয়েজ সাবজেক্টের জায়গায় কি বসবে না, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যখন একটা সেন্টেন্স লিখব ফার্স্ট পার্সনকে নিয়ে, তখন সাবজেক্টে সবসময় আই অথবা উই বসবে। আই উই ছাড়া সাবজেক্টে কিন্তু আর কিছু বসবে না। ওকে, সেন্টেন্সের মিডল পোর্শনে কি বসে, মানে এটা তো গেল সাবজেক্ট, লাস্ট পোর্শনটাকে বলা হয় অবজেক্ট, আর মিডল পোর্শনে যেটা সেটাকে বলা হয় পসেসিভ। তো এই পসেসিভ যে পার্টটা, সেখানে কি কি বসে, আচ্ছা আমি ওয়ার্ডটা এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে সাবজেক্টের পার্ট, সাবজেক্ট স্পেলিং তোমরা জানো, আমি এর পুরোটা লিখলাম না। সেকেন্ড যে পার্টটা লিখছি সেটা হচ্ছে পসেসিভ। এই পার্টটাতে কী কী বসে, এটাকে হচ্ছে সেন্টেন্সের মিডিল পার্ট বলা হয়। সো এই মিডিল পার্টটাতে কী কী বসে না, এই মিডিল পার্টটাতে বসে মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। এই ওয়ার্ডগুলো আমাদের কোনো সেন্টেন্সের মিডিল পার্টে বসে। আর সাবজেক্ট, দেন মিডিল পার্ট, লাস্ট হচ্ছে কি অবজেক্ট। তো অবজেক্ট পার্টে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কী কী বসে মনে রাখবে। এগুলো শেখার একটাই কারণ যে যখন তোমরা সেন্টেন্সে দেখবে এগুলোর অনিয়ম হয়েছে, মানে সাপোজ ধরো কোনো সেন্টেন্স শুরু হয়েছে, ঠিক আছে, ফার্স্ট পার্সনের কোনো সেন্টেন্স শুরু হয়েছে এবং শুরুতেই হয়তো এই জিনিসগুলো রয়েছে, মানে মাইন, আওয়ার্স, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে এটা ফার্স্ট পার্সনের মানে কি বলবো, পসেসিভে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, মিডিল জায়গায় হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের মিডিলে, মানে সাবজেক্টের শুরুতে বলতে গেলে ধরো একদম একটা সেন্টেন্স শুরু করছি যে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, আই অথবা উই দিয়ে আমি শুরু করলাম, কিন্তু আমি এরকম তো বলতে পারি না মাই হ্যাভ এ কার, কখনো সেটা হয় না। কিন্তু আমরা এরকম বলি ইটস মাই হাউস বা ইটস মাই কার, ঠিক আছে, এটা আমার বাড়ি বা এটা আমার গাড়ি। তো মাইটাকে দেখো আমরা সাবজেক্টের জায়গায় কিন্তু রাখছি না, মাইটাকে আমরা কি রাখছি না, একটা মানে কি বলবো, ঠিক একটা মানে মিডিল পোর্শন বা সাবজেক্টের পরে যেটা বসে সেটা, মিডিল না বললেও সাবজেক্টের পরে বসাচ্ছি। বা মাইন, আমি ইটস মাইন, ইহা আমার, ঠিক আছে। ঠিক একইভাবে আওয়ার, যেমন আমরা আওয়ার হাউস, যেটা যেরকম ধরো আমরা যদি বলি আওয়ার হাউস বলে তো হবে না, ইটস আওয়ার হাউস, এরকমভাবে বলতে হবে, ঠিক আছে, বা আওয়ার্স। তাহলে এইটা ঠিক আমি মিডিল বললাম ঠিকই, মানে মিডিল বলতে আমি বলতে চাইছি যে সাবজেক্টের পরে এই ওয়ার্ডগুলো বসবে এবং অবজেক্টের আগে থাকবে, দ্যাটস ওয়াই সেই হিসাবে মিডিল। এবার মিডিলেও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু অবস্থানটা সাবজেক্টে বা অবজেক্টের ক্ষেত্রে হবে না। তাহলে অবজেক্টের ক্ষেত্রে কী কী বসে, মানে একদম শেষে কী কী বসে, শেষে বসে মি, আর বসে আস, ইউএস, আস, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। তাহলে নিয়মটা ভালো করে বোঝো, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কোন কোন প্রোনাউন বসে না, সাবজেক্টে শুধুমাত্র আই আর উই,
পসেসিভ বা অর্থাৎ সাবজেক্টের পরে বা অবজেক্টের আগে যেটা থাকে সেখানে বসে মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। অবজেক্টে বসে মি অ্যান্ড আস। এটা আমরা কি পড়লাম? শুধু ফার্স্ট পার্সন পড়লাম। এবার আমরা পড়বো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের সাবজেক্টে সবসময় বসে ইউ, মানে তুমি যেটা। সেকেন্ড পার্সনের সাবজেক্টে বসে ইউ। পসেসিভে বসে হচ্ছে ইয়োর বা ইয়োর্স। আর অবজেক্টে বসে হচ্ছে ইউ, মানে এখানে সাবজেক্ট আর অবজেক্ট দুটোই কিন্তু এক, ইউ চেঞ্জ করে ইউই বসে। ঠিক আছে, এটাও একটা রুলস। এরপর আসি আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে। থার্ড পার্সনের ক্ষেত্রে কি হয়? সাবজেক্টে বসে হি, কমা দিয়ে লিখি, সরি, শি, ইট, দে, ওয়ান, মানে সরি দে ওয়ানটা একসাথেই হবে, দে ওয়ান। ওকে, এটা থার্ড পার্সনের সাবজেক্টে বসে। পসেসিভে কি বসে? হি হয়ে যায় হিজ, শি হয়ে যায় হার, ইট হয়ে যায় ইটস, দে ওয়ান হয়ে যায় দেয়ার, বা শুধু দেয়ার বা দেয়ার ওয়ান। ঠিক আছে, THEIR দেয়ার, অথবা THEIR দেয়ার ওয়ান, দুটোই। এখানেও সেম, দে শুধু হবে, দে বা দে ওয়ান। এটা গেল আমাদের থার্ড পার্সনের পসেসিভ। আর লাস্ট অবজেক্ট। অবজেক্টে কি বসবে? হি বা শি থাকলে, মানে হি থাকলে হবে এটা হিজ, বাট ওখানে হয়ে যাবে হিম, HIM, এখানে কি হবে? হিম। আর কি কি বসবে? আর বসবে হার, HER, হার। আর হচ্ছে ইট থাকলে হবে ইটি হয়, ইটের তো চেঞ্জ হয় না অবজেক্টে, ইট ইটি হয়। আর দে, দেয়ার, এখানে হয়ে যাবে দেম, THEM, দেম বা দেম ওয়ান। আমি আর দেমটা রিপিট করলাম না, দেম বা দেম ওয়ান। তাহলে আমাদের ফার্স্ট পার্সনে এগুলো বসবে, সেকেন্ড পার্সনে এগুলো, থার্ড পার্সনের ক্ষেত্রে অলওয়েজ এগুলো বসবে। এটা একটু লিখে নাও তোমরা। আচ্ছা, এরপরে আমরা নেক্সট নিয়মে যাচ্ছি প্রোনাউনের। নেক্সট নিয়মটা লেখার আগে একটা কথা বলে দিই, যে এই যে তিনটে পার্সন আমি তোমাদের করালাম, সবসময় মনে রাখবে এই তিনটে পার্সন যদি একটা সেন্টেন্সের মধ্যে আসে তখন আমাদের অর্ডার কি হবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। তো বলছে যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন তিনটে পার্সনকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসি, তাহলে সেন্টেন্সের অর্ডার হবে 2, 3, 1। মানে ফার্স্টে সেকেন্ড পার্সন বসবে, তারপর থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। যদি এটা এলোমেলো হয় তাহলে সেন্টেন্সে জানবে ইরর আছে। ফর এক্সাম্পল আমি হয়তো বললাম রাম, আই অ্যান্ড ইউ, এরকম দিয়ে একটা সেন্টেন্স শুরু করলাম। তো রাম এখানে থার্ড পার্সন, এটা ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, এটা 3, এটা 1, এটা হচ্ছে 2। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী কি আছে, কোনো সেন্টেন্সে যদি তিনটে পার্সনই থাকে তাহলে আমাদের কি হবে 2, 3, 1। তাহলে এটা সাজিয়ে লিখলে এটা ভুল আছে, সঠিক লিখলে কি হবে 2, মানে আগে আসবে ইউ। তাহলে ইউ, দেন 3 রাম, দেন 1 নম্বর মানে অ্যান্ড আই। তাহলে সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা শুরু হবে ইউ, রাম অ্যান্ড আই। এবার যা লিখলে, ধরো ইউ, রাম অ্যান্ড আই were going to Delhi। ঠিক আছে, সেন্টেন্সটা ধরো এরকম লিখলাম। তাহলে আমাদের যদি এক্সামে এরকমভাবে দেয় তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো ভুলটা কোথায় আছে প্রোনাউনের। না, ভুলটা আছে তার সিরিয়াল নাম্বারে। মানে সবসময় তিনটে মানে পার্সন যদি একটা সেন্টেন্সেই থাকে তাহলে নিয়ম হচ্ছে 231। ঠিক আছে। পার্সোনাল প্রোনাউনের তৃতীয় রুলস বলছে যদি সেকেন্ড আর থার্ড পার্সন একটা সেন্টেন্সে থাকে, ঠিক আছে, সেকেন্ড আর থার্ড পার্সন একটা সেন্টেন্স থাকলে কে আগে বসবে কে পরে বসবে। তাহলে সেকেন্ড আর থার্ড যদি একটা নিয়ম মানে সেন্টেন্সে বসে তাহলে আগে সেকেন্ড তারপরেই থার্ড বসবে। মানে সেন্টেন্সটা হবে হচ্ছে, ভুল যদি করি তাহলে হবে রাম ইউ, বাট না, সেক্ষেত্রে সঠিকটা কি হবে, সঠিকটা হবে ইউ আর রাম বা অ্যান্ড রাম, হোয়াট এভার। ঠিক আছে। তো
যখন দুটো পার্সন একটা সেন্টেন্সে থাকবে তখন সবসময় মাথায় রাখতে হবে যে সেকেন্ড পার্সনটা আগে বসবে, থার্ড পার্সনটা পরে বসবে। নেক্সট বলছে যদি থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন থাকে সেক্ষেত্রে কি হবে? যদি থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন থাকে তাহলে আগে থার্ড পার্সন বসবে, তারপরে ফার্স্ট পার্সন, মানে আগে হবে রাম, তারপরে হবে আই, এটা হবে সঠিক। ঠিক আছে, এটা আরেকটা নিয়ম। আরেকটা নিয়ম বলছে যদি সেকেন্ড পার্সন আর ফার্স্ট পার্সন থাকে তাহলে নিয়মটা হবে 21, মানে আগে বসবে সেকেন্ড পার্সন মানে ইউ, তারপরে বসবে ফার্স্ট পার্সন মানে আই। তাহলে আমরা চারটে নিয়ম শিখলাম। কি কি? প্রথম নিয়ম, নাম্বারগুলো শুধু মনে রাখবে। প্রথম নিয়ম হচ্ছে যদি তিনটে পার্সনই একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে নিয়মটা হবে 2 3 1 231। যদি সেকেন্ড আর থার্ড থাকে তাহলে নিয়মটা হবে 2 3 মানে 23। যদি থার্ড আর ফার্স্ট পার্সন থাকে তাহলে নিয়মটা হবে 3 1 31। আর যদি সেকেন্ড আর ফার্স্ট পার্সন থাকে তাহলে হবে 2 1 21। তাহলে আমাদের এই নাম্বারগুলো মনে রাখলেই আমরা প্রোনাউন আইডেন্টিফাই করতে পারবো যে পরপর প্রোনাউনগুলো একটা সেন্টেন্সে বসানো আছে কিনা। 231, 23, 31 আর 21। কিন্তু এরও একটা ব্যতিক্রম আছে বলে রাখি। যখন 2 3 1 মানে তিনটে পার্সন একটা সেন্টেন্সের মধ্যে বসবে, কিন্তু সেন্টেন্সটা যদি কোনো ইললিগাল কাজের সাথে যুক্ত হয়, যেমন ইললিগাল কাজ চুরি করা, ডাকাতি করা, কাউকে মারা, খুন করা, ঠিক আছে, কোনো ইললিগাল সেন্টেন্স যদি দেয়, সাপোজ ধরো সেন্টেন্সটা দিল যে আমি 2 3 1 দিয়েই ফার্স্টে লিখছি। ধরো বললো ইউ মানে 2, আই অ্যান্ড রাম, আচ্ছা সরি যাই হোক চেঞ্জ হলো, ওকে নো প্রবলেম। ইউ, আই অ্যান্ড রাম ওয়ার গোয়িং টু কিল রাজু। তো এখানে কি দিয়েছে দেখো, কিল দিয়েছে। এটা কি একটা ইললিগাল কাজ। যখন কোনো সেন্টেন্সে এরকম ইললিগাল ওয়ার্ড থাকবে তখন যে সেন্টেন্সটা আমরা সাজাবো সেই সাজানোটা হবে 2 মানে 2 1 3 সাজিয়েছি এখানে, বা এখানে যদি 2 3 1ও সাজাতাম তবুও ভুলই হতো। ইললিগাল কাজের ক্ষেত্রে সেন্টেন্সটা হয়ে যাবে আমাদের 1 2 আর 3 পরপর। যদি কোনো ইললিগাল কাজ হয় তখন আগে ফার্স্ট পার্সন বসবে মানে আই বসবে, দেন সেকেন্ড পার্সন বসবে মানে দেন বসবে ইউ, আর তারপরে বসবে থার্ড পার্সন মানে রাম। আই, ইউ অ্যান্ড রাম ওয়ার গোয়িং টু কিল রাজু। তাহলে আমরা দুটো নিয়ম শিখলাম। একটা হচ্ছে যদি তিনটে পার্সন একটা সেন্টেন্সে বসে সেক্ষেত্রে নিয়ম হবে কি 231। আর যদি তিনটে পার্সন একটা সেন্টেন্সে বসে কিন্তু সেন্টেন্সটা কোনো ইললিগাল কাজের সাথে যুক্ত হয় তাহলে নিয়ম হবে 1 2 3। ওকে, এগুলো একটু লিখে রাখো। পার্সোনাল প্রোনাউনের পরের নিয়মটা দেখো, বলছে যে আমি এক্সাম্পল দিচ্ছি, আগে বলে নিই। সেটা হচ্ছে যে ধরো একটা সেন্টেন্সের মধ্যে তিনটে পার্সনই আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার বলছে যে ইফ ডিফারেন্ট কাইন্ড অফ পার্সনস কাম টুগেদার, মানে যদি প্রত্যেকে একসাথে একটা কাজ করছে একত্রে এরকম কিছু বোঝায়, অ্যান্ড ফার্স্ট পার্সন ইজ অলসো প্রেজেন্ট, এবং সেখানে মানে থার্ড পার্সন সেকেন্ড পার্সনের সাথে ফার্স্ট পার্সনটাও আছে, ইন দেম গেট দেয়ার কম্বিনেশন, তখন সেখানে কি হয় সব সময় আওয়ার হয়। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলছি যে ইউ, রাম অ্যান্ড আই, ধরো এটা একটা সেন্টেন্সের শুরু, হ্যাভ completed your আচ্ছা ওয়ার্ক বা টাস্ক হোয়াট এভার, ঠিক আছে, এরকম একটা সেন্টেন্স দিয়েছে। এবার সেন্টেন্সটার মধ্যে কি ভুল আছে দেখো, যখন এরকম তিনটে পার্সন একই সাথে বসবে এবং সেখানে কিছু করা বোঝাবে, বা যাই হোক কিছু করা, অবভিয়াসলি ভার্ব তো থাকবে, তো করা তো কিছু বোঝাবেই, বাট তিনটে পার্সন যখন একটা সেন্টেন্সের মধ্যে থাকবে, অর্থাৎ 2 3 1 231 একদম ফার্স্ট নিয়মটা যখন আমরা ফলো করব তখন অলওয়েজ সেখানে ইয়োর হবে না, সেখানে কি হবে, সেটা হবে আওয়ার। তো সেন্টেন্স যদি ইয়োর থাকে তাহলে আমরা বুঝবো সেখানে প্রোনাউনগত মিস্টেক আছে, সেখানে ইয়োর হবে না, সেখানে কি হবে আওয়ার, ও ইউ আর, আওয়ার। ওকে, এটা হবে রাইট সেন্টেন্স। আচ্ছা পরের নিয়ম দেখো, পরের নিয়মটা বলছে এটার থেকে একটু আলাদা। সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পার্সন না থাকে, মানে এখানে ধরো ইউ রাম আছে
আইটা নেই, আচ্ছা এটা অ্যান্ড হতো, আমি এআই লিখে দিচ্ছি, সরি, এটা অ্যান্ড আই হতো। যাই হোক, ধরো কোনো সেন্টেন্সে ইউ আর রাম আছে, মানে সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন আছে কিন্তু ফার্স্ট পার্সন নেই, সেক্ষেত্রে সবসময় কি হবে, ইয়োর হবে। তখন আমাদের কি হবে, ইয়োর হবে, মানে ইউ রাম হ্যাভ কমপ্লিটেড ইয়োর ওয়ার্ক, তখন কিন্তু সেটা আওয়ার হবে না। এটা একটা নিয়ম। পরের নিয়মে দেখো কি বলছে, নিয়মটা ভালো করে বুঝবে। যখন দে থাকবে তার সাথে কখনো হু বসে না, যখন দে থাকে তার সাথে হু বসে না। হু কখন বসে, যখন দোজ থাকবে, ঠিক আছে। যেমন এখানে একটা সেন্টেন্স লিখেছি, দে হু আর সিটিং হেয়ার, না, কখনো হবে না। এখানে কি হবে, দোজ হু আর সিটিং হেয়ার, তাহলে দেটা কখনো হুয়ের সাথে যাবে না, হুয়ের সাথে কি যাবে, দোজ, THOSE। তাহলে এটা হয়ে গেল আমাদের রাইট আনসার। নেক্সট কি বলছে দেখো, বলছে সিঙ্গেলের সাথে যদি অফ থাকে, সিঙ্গেল বলতে এখানে কি বোঝাচ্ছি, সিঙ্গেল বলতে ধরো ওয়ান বা সাম ওয়ান, মানে একজনকে বোঝাচ্ছে, কোনো একজন বা একজনকে যখন বোঝাবে এবং তার পাশে যদি অফ থাকে, তাহলে আমাদের এই যে অবজেক্টের জায়গায় কী রকম ধরনের প্রোনাউন বসবে। তো ওয়ান থাকলে অনেকেই আছে ওয়ান্স করে দেয়, ওয়ান্স পেন, সাম ওয়ান্স এরকম করে ওয়ান্স করে দেয়, না, সেটা ভুল। যখনই আমাদের সিঙ্গেল অর্থাৎ ওয়ান বা এখানে ধরো সাম ওয়ান থাকলো, ঠিক আছে, বা এনি ওয়ান এরকম একজনের কথা বলবে, তখন যদি তার পাশে অফ থাকে তাহলে আমাদের অবজেক্টের সাথে সাথে কি বসে যাবে, হয় হিজ বসবে আর না হলে হার বসবে। হিজ বা হার দুটোই কেন বললাম, আচ্ছা ইটও হতে পারে, ইটসও হতে পারে। কেন আমি বললাম তিনটের কথাই, কারণ সেটা ডিপেন্ড করছে যে সেন্টেন্সটাতে কিসের ব্যাপারে বলছে, ঠিক আছে। তো যদি কোনো ব্যক্তির কথা বলে, হিজ হার যেটাই বসাবে সেটাই ঠিক হবে। যদি ছেলে মেয়ে উল্লেখ করে দেয় তাহলে ছেলে থাকলে হিজ, মেয়ে থাকলে হার। ইটস হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে। তো এখানে দিয়েছে দেখো, ওয়ান অফ ইউ হ্যাজ লেফট, এখানে কি দিয়েছে, ওয়ান অফ ইউ। তো ইউ মানে এখানে কোনো ব্যক্তির কথা বলছে, লেফট কি হয়ে যাবে তখন, হিজ বা হার, যেটা যে কোনো একটা যেটা বসাবে সেটাই ঠিক। ওয়ান অফ ইউ হ্যাজ লেফট হিজ পেন বা হার পেন। ওকে, এখানে কিন্তু আমরা কি করলাম, যেহেতু সিঙ্গেল আছে অফ আছে তার সাথে প্রিপোজিশন হিসেবে আমরা এখানে এগুলোই বসাবো, ওয়ানকে ওয়ান্স করব না, তাহলে সেটা ভুল হবে। কিন্তু ধরো এখানে ওয়ান আছে তাই আমি এগুলো বসালাম, ঠিক তার উল্টো এখানে যদি একজনের জায়গায় বহু বচন বা প্লুরাল ব্যবহার করা হতো, মানে সিঙ্গেল না করে বা সিঙ্গুলার না করে এটাকে যদি প্লুরাল করা হতো, তখন সেখানে কি হতো, অফ হোক বা না হোক, প্লুরালের ক্ষেত্রে মনে রাখবে, ধরো এখানে থাকতো এভরিওয়ান, মানে প্রত্যেকের কথা বলা হচ্ছে, এভরিওয়ান থাকলে এখানে কিন্তু তখন আর হিজ হার ইটস এগুলো বসতো না। এভরিওয়ান থাকলে তখন এটা হয়ে যেত এভরিওয়ানের মানে ইয়েতে এটা হতো তখন। আচ্ছা সেন্টেন্সটা আমি একটু ঠিক করে লিখি, সেন্টেন্সটা ঠিক করেছি দেখো, এভরিওয়ান মাস্ট হেল্প ড্যাশ ফ্রেন্ডস। তো এই যে ড্যাশটা এখানে দিয়েছে, এখানে কিন্তু হিজ বা হার, আমরা যদি বলি এভরিওয়ান মাস্ট হেল্প হিজ ফ্রেন্ড বা হার ফ্রেন্ড, ঠিক আছে, না, কোনো দিনও সেটা বসবে না। এখানে সবসময় যখনই প্লুরাল ফর্ম ফার্স্টে থাকবে তখন অবজেক্টে আমাদের কি বসবে, সিঙ্গুলার ফর্ম। দ্যাট মিন্স এখানে বসবে এভরিওয়ান মাস্ট হেল্প ওয়ান্স, ONE', ওয়ান্স ফ্রেন্ড। তাহলে আমাদের যদি সেন্টেন্সে কারেকশন করতে হয়, এখানে যদি হিজ বা হার থাকে সেটা আমাদের ভুল হবে। অলওয়েজ মনে রাখতে হবে কি, যে যেখানে আমাদের ফার্স্টে এভরিওয়ান বা এভরিবডি, ঠিক আছে, বা এনিবডি এরকম যদি থাকে, যেটা হচ্ছে আমাদের অনেকের মধ্যে বা অনেককে ঘিরে যেটা বোঝাবে, সেখানে আমরা কি করব না, আচ্ছা এনিবডি, ওকে, এনি ওয়ান না, এনিবডি। এনি ওয়ানের ক্ষেত্রেও আই থিঙ্ক এটাই হবে, কারণ এনি ওয়ান মানুষ সবার ক্ষেত্রে একজনকেই বোঝাচ্ছে। সো এভরি ওয়ান, এনিবডি, এভরিবডি অ্যান্ড চারটে হচ্ছে এভরি ওয়ান, এভরিবডি, এনি ওয়ান, এনিবডি। এগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে, যখনই সেন্টেন্সে শুরু হবে এরকম প্লুরাল দিয়ে, তখন তার অবজেক্টটা হবে হচ্ছে এরকম ওয়ান্স দিয়ে, সেখানে হিজ হার বা ইটস জাতীয় কোনো কিছু বসবে না। এটা হলো আমাদের পার্সোনাল প্রোনাউন শেষ। কিন্তু পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে এবার আমি একটা দুটো জিনিস এক্সট্রা বলে দেবো, দেন আমি পরের প্রোনাউনে যাব। সেটা হচ্ছে এবার আমরা জানবো কোথায় কোথায় আমরা ইট ব্যবহার করতে পারি, কোন কোন সেন্টেন্সে, সেটা একটু তোমরা লিখে নাও। দেখো আমি লিখেছি এখানে ইউজ অফ ইট, কোথায় কোথায় আমরা ইটটা ব্যবহার করব।
নাম্বার ওয়ান, আমরা যখন সিঙ্গুলার কোনো নন লিভিং থিংস মানে একটা জিনিস যার প্রাণ নেই, একটা জিনিসকে ইন্ডিকেট করছি এবং তার প্রাণ নেই। যেমন দিয়েছি দেখো, আই হ্যাভ এ পেন। এ পেন, পেনটা কি একটা নন লিভিং, এটাতে কোনো প্রাণ নেই। এবং এখানে আমি এ পেন, একটা পেনের কথা বলছি, মেনি পেন বলিনি, একটা পেন। তো যখন আমরা এরকম নন লিভিং জিনিসের আগে এ অ্যান থাকবে অর্থাৎ একটা বোঝাবে, তখন সেখানে সেন্টেন্সে ইট বসবে। যেমন আই হ্যাভ এ পেন, ইট রানস ওয়েল। এটা আমরা সবাই জানি, এগুলো কমন, যে ইটটা বসে সবসময় নন লিভিং মানে বস্তু জাতীয় জিনিসের ক্ষেত্রে। কিন্তু দেখো একইভাবে আই হ্যাভ এ ডগ, আমার একটা ডগ আছে, এখানে কি করছে, একটা অ্যানিমালকে ডিনোট করছে। মনে রাখবে শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে ইট বসে, এটা ছোট থেকে তোমাদের শেখানো হয়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি সত্য নয়। সত্য হচ্ছে যখন আমরা কখনো অ্যানিমালকে ডিনোট করব তখনও কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু ইট হয়। যেমন আই হ্যাভ এ ডগ, আমার একটা কুকুর আছে, ইটস রেড, তার কালার হচ্ছে লাল বা হোয়াইট বা ব্ল্যাক হোয়াট এভার, আমি জাস্ট লেখার কথা একটা লিখেছি, ঠিক আছে। তো যখন মনে রাখবে কোনো কিছু অ্যানিমালকে ডিনোট করছে, ডগ, ক্যাট, কাউ, তখনও কিন্তু সেক্ষেত্রে আমাদের ইট হবে। তারপরে দেখো পরের সেন্টেন্সে কি বলছে, আই হ্যাভ এ নেফিউ, আমার একটা নেফিউ আছে, ইট ইজ ভেরি নটি। এখানে দেখো নেফিউ বলেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা ছেলে মেয়ে, নেফিউ মানে তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই না? সো এক্ষেত্রে দেখো আমরা কিন্তু এটা মানুষের কথা বলছি, তাহলে সেখানে তো আমরা বলতেই পারি যে শি ইজ ভেরি নটি বা হি ইজ ভেরি নটি। তাহলে আমি কেন ইট ইজ ভেরি নটি বলছি? কারণ হচ্ছে যখন ছোট্ট লিটল বেবিকে ডিনোট করা হবে, ঠিক আছে, যখন আমি মানে লিটল বেবিকে ডিনোট করব তখন কিন্তু এখানে লিটল বেবি কি করে বুঝলাম না, ইট ইজ ভেরি নটি ওয়ার্ডটা দেখে। নটিটা তো আমরা কিছু বড় কাউকে নটি বলি না, নটি মানে দুষ্টু, দুষ্টুমি কারা করে না, ছোট বাচ্চারা। তো যখন এরকম সেন্টেন্সের মানে দেখবে যেখানে হচ্ছে একটা বাচ্চা বা একটা লিটল বেবিকে ডিনোট করছে, তখন মাথায় রাখবে সেখানে কি হবে, অলওয়েজ ইট হবে। তার জন্য এখানেও দেখো ইট বসেছে। তাহলে তিনটে কি কি বললাম, ফার্স্ট বললাম যখন কোথাও সিঙ্গুলারে কোনো বস্তু থাকবে, নন লিভিং থাকবে তখন। সেকেন্ড বললাম কোনো অ্যানিমালকে ডিনোট করলে তখন ইট বসে। থার্ড বললাম কোনো ছোট্ট বেবিকে, লিটল বেবিকে ডিনোট করলে তখনও ইট বসে। 4 নম্বর হচ্ছে দেখো, ইটস সানডে টুডে, আজকে রবিবার। মানে যখন আমাদের কোনো ন্যাচারাল রুলের কথা বলবে, ন্যাচারাল রুল মানে যেটা প্রকৃতিগত সত্য, চিরন্তন সত্য, ঠিক আছে, যেমন সূর্য হলো, চাঁদ হলো, মানে যেগুলো আমাদের বাস্তবে যার অস্তিত্ব আছে এবং একদম মানে রবিবার আজকে মানে আজকে রবিবারই, ঠিক আছে, এটা তো চেঞ্জ হতে পারবে না, এটা তো কখনো চেঞ্জেবল নয়। এটা কি, এটা হচ্ছে একটা ন্যাচারাল রুল। তো যখন আমরা কোনো ন্যাচারাল রুলের কথা বলবো বা তার সাথে তোমাকে ইন্ট্রোডিউস করাবো বলে, তখন কিন্তু কখনোই বলবো না যে দিস ইজ সানডে টুডে। অনেকেই আছে বলে দিস ইজ সানডে টুডে, না, নট দ্যাট, ইট ইজ সানডে টুডে। ওকে, তাহলে আমাদের কারেকশনগুলো কোথায় কোথায় ইট বসে সেটা জেনে রাখলে প্রোনাউনের ক্ষেত্রে আমাদের কারেকশন করতে সুবিধা হবে। আরও কিছু নিয়ম আছে, একটু দেখে নাও। নিয়ম দেখো, এমফ্যাটিক সেন্টেন্স। এমফ্যাটিক সেন্টেন্স কোনগুলোকে বলে না, যেগুলোকে যেই সেন্টেন্সগুলোতে কোনো কিছু পয়েন্ট আউট করা হয়, মানে কাউকে নিয়ে কারোরকে নির্দিষ্ট করে পয়েন্ট করে বলা হয়, সেটাকে বলা হয় এমফ্যাটিক সেন্টেন্স। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে যে রুলসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে দেখো, ফার্স্টে হচ্ছে ইট বসে এমফ্যাটিক সেন্টেন্সে, তারপরে বসে অক্সিলারি ভার্ব, তার সাথে বসে সাবজেক্ট, মানে সাবজেক্ট এখানে কিন্তু পরে বসে। তো দেখো এমফ্যাটিক সেন্টেন্স কোনগুলো, যেগুলোকে কি বললাম আমি, কাউকে পয়েন্ট করে কোনো কিছু বলা হয়। সাপোজ আমি নিজেকে পয়েন্ট করে বলছি, ধরো ইট ইজ আই, এটা আমি, মানে আমি নিজের দিকে ইন্ডিকেট করে বলছি। তো মাথায় রাখবে দেখো এখানে কীরকমভাবে বসছে এমফ্যাটিক সেন্টেন্সে। সেন্টেন্সটা ফার্স্টে দেখো ইট, অক্সিলারি ভার্ব কি বসছে, ইজ বসছে, অ্যান্ড দেন বসছে আই। এখানে ভালোভাবে মনে রাখবে দেখো, ইট ইজ আই, এখানে এমফ্যাটিক সেন্টেন্সের ক্ষেত্রে আগে ইট আসে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে আসে সাবজেক্ট। ওকে, এবং এখানে এরপরে মানে আই এর পরে সেটা রিপিট হয় কীরকমভাবে, এখানে হু দিয়েও রিপিট হতে পারে, বা এখানে কারো নাম দিয়েও রিপিট হতে পারে, আই এর জায়গায় আমি নিজের নামটাও ব্যবহার করতে পারি। তো মনে রাখবে যে এমফ্যাটিক সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু শুরুতেই ইট বসে। যদি কোনো রকম এরকম সেন্টেন্স দেখো এমফ্যাটিক যেখানে কিনা কাউকে পয়েন্ট করা হচ্ছে বাট শুরুতে ইট নেই বা তার পাশে কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্বের জায়গায় অন্য কিছু আছে, তাহলে জানবে সেই সেন্টেন্সটাতে কোনো না কোনো কারেকশন করতে হবে।
আর কোথায় বসে ইট? লাস্ট দেখে নাও, আর একটা ইট বসে। ধরো কোনো সেন্টেন্স কারোর ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে বলা হচ্ছে, সাপোজ ধরো বলা হচ্ছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এইরকম ধরনের যখন কোনো সেন্টেন্স পাবে যেখানে কোনো কিছুর ব্যাপারে বলা হচ্ছে, এখানে অনেস্টির ব্যাপারে বলা হচ্ছে, বা কোনো মানুষের ব্যাপারে, কোনো প্রাণীর ব্যাপারে, কোনো চিরন্তন সত্য যেরকম এটা, এরকম যে কোনো কিছুর ব্যাপারে বলা যেতে পারে, সরি এটা একটা মোরাল, এরকম যে কোনো কিছুর ব্যাপারে বলা যেতে পারে। যখন এরকম কোনো কিছুর ব্যাপারে বলবে এবং তার আগে ধরো কোনো সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটা বলে এটা বলা হচ্ছে। যেমন আমি ধরো বললাম ইট ইজ রাইট, ওকে, ইট ইজ রাইট that honesty is the best policy. It is right that honesty is the best policy. এবার তোমরা হয়তো ভাবে ম্যাম এটা তো খুব ইজি, এটা তো আমরা জানি যে সেন্টেন্স শুরু হওয়ার আগে এখানে ইটি বসবে। কেন বললাম আবারও একবার তোমাদের বলে দিচ্ছি। প্রথমত এখানে কারোর ব্যাপারে বলা, সেটা মানুষ হোক, বেবি হোক, কোনো প্রাণী হোক, বড় লোক মানে কোনো বয়স্ক লোক হোক, কোনো মোরাল হোক, যাই হোক, ইট দিয়েই শুরু হবে। কিন্তু সেটা যখন একমাত্র প্রি সেন্টেন্স হবে, ধরো আমি এই সেন্টেন্সটাকে এইভাবে বললাম যে প্রি সেন্টেন্স মানে ফার্স্ট সেন্টেন্সটাকে না ইউজ করে এইভাবে বললাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ রাইট। এখানে নিচে আমি লিখলাম ধরো যে ইট ইজ রাইট, তখন কিন্তু কেটে একটা গোল্লা বসিয়ে দেবে। কেন? কখনোই পোস্ট সেন্টেন্স ইট দিয়ে শুরু হতে পারে না, মানে এরকম যখন কারোর ব্যাপারে বলা হবে সেক্ষেত্রে পোস্ট সেন্টেন্স ইট দিয়ে শুরু হবে না, সবসময় প্রি সেন্টেন্স ইট দিয়ে শুরু হবে। এবার তাহলে বলো এখানে কি বসবে? এখানে বসবে দিস, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দিস ইজ রাইট, বাট দিস ইজ রাইট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, নো, নেভার। এখানে দিস হলে ভুল হয়ে যাবে। পোস্ট সেন্টেন্সের ক্ষেত্রে দিস, প্রি সেন্টেন্সের ক্ষেত্রে ইট। ইট ইজ রাইট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আর দিস অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, THIS, দিস ইজ রাইট। ওকে, এবার বুঝতে পেরেছো কেন আমি এটা জিনিসটা খুব ছোট, বাট না জানলে এক্সামে এই ভুলগুলো তোমরা করে আসবে। আচ্ছা, পরের প্রোনাউনটা দেখো, আর ফর রিফ্লেক্সিভ প্রোনাউন। আমাদের পার্সোনাল প্রোনাউন শেষ হলো, আমরা রিফ্লেক্সিভে ঢুকলাম। রিফ্লেক্সিভ প্রোনাউন কি না? নাউন দ্যাট রিফ্লেক্টস নাউন দ্যাট দেন রিফ্লেক্টস দ্য ওয়ার্ক অফ সাবজেক্ট। মানে আমাদের সেন্টেন্সে যে সাবজেক্টগুলো থাকে, যেমন আই, উই, শি, হি, ইট, দে, এরকম ধরনের যে সাবজেক্টগুলো থাকে, সেই সাবজেক্টগুলোর একটা রিফ্লেক্টিভ ফর্ম থাকে। সেই ফর্মগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। ইচ অ্যান্ড এভরি পার্সোনাল প্রোনাউন গেট ইটস। যত রকমের এতক্ষণ আমরা পার্সোনাল প্রোনাউন শিখলাম, আমি পার্সোনাল প্রোনাউনের আগেই তোমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনে দেখো একটা লিস্ট করেছি। ওই লিস্টে যত রকমের ওয়ার্ড আমি ব্যবহার করেছি, আই, ইউ, ইয়োর, ইয়োর্স, আস, মি, তারপরে হচ্ছে কী বলে ওটাকে, দে, হি, শি, ইট, উই, যত রকমের ওয়ার্ড ব্যবহার করেছি সেই প্রত্যেকটা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। তাহলে এটারও একটা চার্ট তৈরি করা যাক। আচ্ছা, চারটা দেখে নাও। রিফ্লেক্সিভের ক্ষেত্রে আই এর ক্ষেত্রে হয় মাই সেলফ, মনে রাখবে যেটা সিঙ্গুলার তার সাথে ACLF সেলফ হয়, যেটা প্লুরাল তার সাথে হয় সেলফস, ACLVES। ঠিক আছে, মানে যেটা একজনকে বোঝায় সেখানে সেলফ, যেটা একের বেশি বা একাধিক লোকজনকে বোঝায় সেটা হচ্ছে সেলফস। সো আই হচ্ছে মাই সেলফ, উই হচ্ছে আওয়ার সেলফস। ইয়োরটার ক্ষেত্রে কি হয়? ইউ বা ইয়োরের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যে ওটা মানে তুমি বলতে অনেককে, মানে ইয়োর বলতে অনেককেও বোঝাতে পারে, একজনকেও বোঝাতে পারে। এটা ইয়োর বা ইউ দুটোই বলে দিচ্ছি। এটার ক্ষেত্রে সেলফও হয়, সেলফসও হয়, সেটা সেন্টেন্সের ওপর ডিপেন্ড করে। সো এই জন্য ইয়োর সেলফস দুটোই লিখেছি। হি হচ্ছে হিমসেলফ, শি হচ্ছে হার সেলফ, দে হচ্ছে দেমসেলফস, ওয়ান হচ্ছে ওয়ান সেলফ, অ্যান্ড ইট হচ্ছে ইটসেলফ। ওকে, তো এটা চারটা একটু লিখে নাও। দেন আমি নেক্সট পার্টে যাচ্ছি।
আর একটা কথা বলে দিই, এই যে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোথায় ব্যবহার করা হয় সব সময় মনে রাখবে, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই সাবজেক্টের জায়গায় ব্যবহার হয় না, এটা অলওয়েজ ব্যবহার হয় অবজেক্টের ক্ষেত্রে। মানে একটা সেন্টেন্সের শেষে ব্যবহার হবে, কিন্তু একটা সেন্টেন্সের শুরুতে যেখানে আমাদের এই সাবজেক্টগুলো থাকে সেখানে কিন্তু কোনোদিনও ভুল করেও জানবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয় না। ফর এক্সাম্পল আমি যদি বলি হি চিটস মাইসেলফ, সরি হি চিটস হিমসেলফ, ধরো এরকম বললাম, তো এখানে দেখো হি দিয়ে আমি শুরু করলাম অ্যান্ড লাস্টে আমি হিমসেলফটাকে রাখলাম, আমি কিন্তু হিমসেলফ চিটস হি এরকম বলতে পারি না। সো সবসময় আমাদের কী হবে, সাবজেক্ট হবে, মানে এগুলো হচ্ছে সেন্টেন্সের শুরুতে হবে, আর এইগুলো হচ্ছে আমাদের সেন্টেন্সের অবজেক্টের জায়গায় বা শেষের দিকে হবে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো। এটা একটা নিয়ম। রিফ্লেক্সিভ প্রোনাউনের তেমন বেশি নিয়ম নেই, তাও একটা জিনিস বলে রাখছি, যে একটা নিয়ম এইমাত্র বললাম, আর একটা নিয়ম বলে দিই। ধরো সাপোজ এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ব্যবহার হয় তখনই যখন তার আগে কিন্তু এই সাবজেক্টগুলো বসতে হবে। যেমন ধরো একটা সেন্টেন্স বললাম, রাম অ্যান্ড মাই সেলফ ক্যান ডু ইট, এটা কিন্তু ভুল সেন্টেন্স। আমি একটু মুছে লিখছি, রাম অ্যান্ড মাই সেলফ, এখানে রাম বসিয়েছি, এখানে মাই সেলফ না, কোনোদিনও সেন্টেন্স সেটা হতে পারে না। রামের সাথে কি হবে, রাম অ্যান্ড আই হবে, মাই সেলফের জায়গায় কী হবে, আই হবে, রাম অ্যান্ড আই ক্যান ডু। কারণ দেখো আমি তোমাদের চার্টে লিখিয়েছি যে আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ, তাহলে সেটা এখানে সেন্টেন্সটা ভুল আছে কোথায়, এখানটাতে। এখানে রামের তো রিফ্লেক্সিভ সেন্টেন্স এটা হতে পারে না, মানে সরি প্রোনাউন হতে পারে না। সো রামের সাথে কখনোই মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ সেগুলো যাবে না। এখানে কি যাবে, একমাত্র রাম অ্যান্ড, এটা হয়ে যাবে আই, রাম অ্যান্ড আই ক্যান ডু। এবার সেটা যে কোনো হতে পারে, আমি এখানে জাস্ট সেন্টেন্স বেশি বড় না লিখে ছোটো লিখেছি, বাট এখানে মনে রাখবে যে সব সময় রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন সেখানেই হবে যেখানে সাবজেক্টটা আমাদের থাকবে, যেটা যেমন এখানে যদি আই থাকতো তবেই এখানে আমি মাই সেলফ লিখতে পারতাম, বা এখানে যদি উই থাকতো তবেই এখানে আমি আওয়ার সেলফ লিখতে পারতাম, কিন্তু যদি এখানে সাবজেক্টে না থাকে আমি কিন্তু এখানে সেটা লিখতে পারবো না। পরের প্রোনাউন দেখো, আই ফর ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো, ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে অল, সাম, মোস্ট, মেনি, মাচ, ফিউ, লিটিল, মানে যেখানে দেখো একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, অনেকটা, অল্প, কিছুটা, ঠিক আছে, অনেক, মানে অনেকগুলো, ঠিক আছে, এরকম যখন কোনো জিনিস মানে অল্প, সবটা, এইরকম ধরনের যখন কোনো সেন্টেন্সে ওয়ার্ড থাকবে তখন জানবে যে এগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে, যেমন তোমাদের ফর এক্সাম্পল আমি তোমাদের কোশ্চেনেই যেটা আসে খুব কমন কথা, অল অফ দি অ্যাবাভ, ওকে, তো এইরকম ধরনের দেখো অল দিয়ে শুরু হচ্ছে, তাহলে সেই অলটাকে কি হচ্ছে, একটা ইনডেফিনিট প্রোনাউন ইউজ করা হচ্ছে, মানে এগুলোও প্রোনাউনের মধ্যে পড়ে। তো এগুলো ব্যবহার করার কিছু নিয়ম আছে যে কোথায় এই জিনিসগুলো বসবে আর কোথায় বসবে না। তো ফার্স্ট নিয়ম দেখো, বলছে যে এই ধরনের ইনডেফিনিট প্রোনাউন যদি কোনো কাউন্টেবল নাউনের আগে আসে, তখন কাউন্টেবল নাউন মানে যেটাকে গোনা যায়, যেমন ম্যান, ওকে, গোনা যায়, স্টুডেন্ট, চেয়ার, টেবিল, হাউস, যেগুলো গোনা যায় কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, সেই জিনিসগুলোকে আমরা কি করব, সেই জিনিসগুলোর আগে যদি অল, সাম, মোস্ট, মেনি, মাচ, ফিউ, লিটিল এই ধরনের ওয়ার্ডগুলো থাকে তখন জানবে সেখানে ফর্ম যেটা থাকবে সেটাও যেমন প্লুরাল হবে, ভার্বটাও সেখানে প্লুরাল হবে। ফর্ম মানে সাপোজ ধরো একটা সেন্টেন্স আমি লিখছি, মোস্ট অফ দি স্টুডেন্ট ইজ গুড। একটা ক্লাসে ধরো আমি গিয়ে দেখলাম যে বেশিরভাগ স্টুডেন্টরাই ভালো, ভুলটা কোথায় এখানে দেখো, এখানে মোস্ট আছে, মোস্ট মানে ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার হয়েছে, আর এখানে কি আছে, স্টুডেন্ট আছে, স্টুডেন্ট কি গোনা যায়, হ্যাঁ, একটা ক্লাসে কটা স্টুডেন্ট আছে আমি গুনতে পারবো, দ্যাট মিন্স এটা কখনোই স্টুডেন্ট হবে না, এটা প্লুরাল ফর্ম হবে। আমি যার জন্যই বললাম যে যেটা মেইন ফর্ম থাকবে সেটাও প্লুরাল হবে, যেটা ভার্ব থাকবে সেটাও প্লুরালই হবে, ঠিক আছে। তুমি যতই মোস্ট অফ দ্য স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট না, কখনো নয়, সবসময় কী হবে সেটা মোস্ট অফ দি স্টুডেন্টস, আর এটা কি হবে, এটা ইজ হবে না, এটা তখন হয়ে যাবে আর। তাহলে কাউন্টেবল নাউনের আগে যদি সব সময় কাউন্টেবল নাউনের আগে যদি যেই জিনিসটা গোনা যায় সেখানে যদি মোস্ট, অল, সাম, মেনি, মাচ, ফিউ, লিটিল এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে সেখানে যেটা মেন আমাদের ফর্ম থাকবে সেটাও প্লুরাল হবে, যেটা ভার্ব থাকবে সেটাও প্লুরাল হবে, ঠিক আছে। কিন্তু
যদি এখানে এটা কাউন্টেবল, বাট এখানে ধরো কোনো আনকাউন্টেবল নাউন থাকতো যেটাকে গোনা যায় না, তখন কিন্তু এই ফর্মটাও সিঙ্গুলার হতো, ভার্বটাও সিঙ্গুলার হতো। তাহলে একদম উল্টো নিয়ম বললাম। এটা যদি আনকাউন্টেবল হতো, আমি যেমন একটা এক্সাম্পল লিখছি, আমি লিখেছি দেখো, মোস্ট অফ দি রাইস আর বয়েল। রাইস বলে এখানে আর বসিয়ে দেয় অনেকে, বাট না, রাইস কি গোনা যায়? তুমি কি একটা হাঁড়িতে কতটা ভাত হচ্ছে বা চাল আছে সেটা কি বসে বসে কারোর পক্ষে গোনা সম্ভব? না, সেটা আনকাউন্টেবল। রাইস, সুগার, তাই না, গোল্ড, এগুলো সব আনকাউন্টেবল নাউন। তোমরা নাউনের পার্টটা আমি করিয়েছি, পারলে ওটা একবার দেখে নিও। তো মোস্ট অফ দি রাইস আর বয়েলড, তো এখানে কি হচ্ছে, আরটা ভার্ভটা কি হচ্ছে, এখানে প্লুরাল দিয়েছে, বাট না, আনকাউন্টেবল নাউনের সাথে ফর্মটাও আনকাউন্টেবল। রাইসকে আমি রাইজেস, রাইজ, ওকে, এরকম উচ্চারণ করতে বা লিখতে পারবো না। রাইস, অনলি রাইস, না এস যোগ হবে, না ইএস যোগ হবে, না কোনো কিছু যোগ হয়ে এটা প্লুরাল হবে। রাইস রাইসই থাকবে, এবং তার সাথে ভার্ভটা কি হয়ে যাবে, ভার্ভটা হয়ে যাবে সিঙ্গুলার। তাই মোস্ট অফ দি রাইস ইজ বয়েলড। ওকে, আমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। পরের নিয়ম বলছে দেখো, এই অল, সাম, মোস্ট, মেনি, মাচ, ফিউ, এগুলোর সাথে যদি কখনো ওয়ান, হ্যাঁ আমি লিখে দিচ্ছি এখানে, ওয়ান বা বাডি, এনিবডি, বা ধরো থিং, হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড যদি কখনো যুক্ত হয় এগুলোর সাথে, যেমন অল ওয়ান, সাম ওয়ান, হ্যাঁ, মোস্ট ওয়ান, মেনি ওয়ান, বা মেনি ওয়ান তো হয় না, যাই হোক, ধরো আরও কি কি, ফিউ থিংস, বা লিটল থিংস, বা অল থিংস, সামবাডি, এরকম যখন কোনো সেন্টেন্স থাকবে যেগুলোর সাথে মানে এই ইনডেফিনিট প্রোনাউনের সাথে যখন ওয়ান, বাডি বা থিং ওয়ার্ডটা যোগ হবে, তখন আমাদের কি হবে না, যেটা ভার্ব সেটা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হবে। যেমন ধরো আমি লিখলাম যে সামওয়ান, কেউ একজন, ওকে, সামওয়ান। এবার সামওয়ান মানে কি, কেউ একজন, যে সেটা তো কে, অনেকের মধ্যে কেউ একজন, তাই না? অনেকে কি করে, এই সামওয়ানকে অনেকের মধ্যে কেউ একজন ভেবে ভার্বটাকেও প্লুরাল করে দেয়, বাট না। ধরো আমি বললাম সামওয়ান আর কলিং, মানে কেউ একজন কল করেছিল। সামওয়ান আর কলিং ইউ, বা আমি আর ইউটা লিখলাম না, বা শুধু কলিং, হোয়াট এভার। সামওয়ান আর না, এখানে কি হবে, যখনই এই ইনডিফিনিটের সাথে এই ওয়ান, বাডি, থিংস এগুলো যুক্ত হবে, সাথে সাথে এখানে ভার্বটা কি হয়ে যাবে, ইজ। সামওয়ান ইজ কলিং ইউ, সামওয়ান আর নয়। আচ্ছা, নেক্সট প্রোনাউন দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, দিস, দিস, দ্যাট, দোজ। ওকে, এবারের ব্যবহারগুলো একটু জেনে নেব। আর একটা কথা বলে দিই, দিস আর দ্যাটের যে নিয়মগুলো আমি বলবো সেটাই জানবে, মানে দিসের নিয়ম যা যা বলবো দিসের নিয়মও সেম হবে, দ্যাটের নিয়ম যা যা বলবো দোজের নিয়মও সেম হবে। শুধু দিস বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর দিস বসে প্লুরালের ক্ষেত্রে, দ্যাট বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, দোজ বসে প্লুরালের ক্ষেত্রে, এইটাই দুটোর মধ্যে পার্থক্য। বাকি এখানে যা যা নিয়ম লিখবো সেম নিয়মই দিজের ক্ষেত্রে হবে, শুধু সেটা যেন প্লুরাল ফর্মে থাকে। আর এখানেও যা যা নিয়ম লিখবো সেটাই দোজের ক্ষেত্রে হবে, শুধু সেটা যেন প্লুরাল ফর্মে থাকে। এবার আমি এক্সাম্পল দিয়ে তোমাদের একটা একটা করে বোঝাচ্ছি। ফার্স্ট হচ্ছে দিজ। দিজের মানে হচ্ছে সিঙ্গুলার কোনো কিছু, কিন্তু যেটা আমার কাছে আছে। যেমন আমার হাতের কাছে এই বোর্ডটা, পেনটা, বাট আমার দূরে ধরো কোনো কিছু রাখা আছে, সাপোজ দূরে আমার একটা চেয়ার রাখা আছে। তো যখন আমি কাছের জিনিসকে ইন্ডিকেট করব, দূরের জিনিসকে নয়, যেমন আমি ধরো বললাম লুক হেয়ার, দেখো এখানে বা এদিকে, লুক হেয়ার। হেয়ার মানে কি, এখানে, তাই তো। আর দেয়ার মানে হচ্ছে সেখানে। সেখানে বলি কখন আমরা, যখন কোনো জিনিস দূরে থাকে। আর হেয়ার কখন বলি, যখন কোনো জিনিস কাছে থাকে, মানে এখানে আছে। তাহলে লুক হেয়ার, তখন কি বসবে, দিস বসবে, যেহেতু হেয়ার লিখে দিয়েছি তাই সেখানে দিস মানে কাছের জিনিস বসেছে। লুক হেয়ার, সাপোজ দিস ইজ মাই নিউ কার, ওকে, এটা আমার নতুন গাড়ি। তাহলে দেখো আমি দিস কোথায় বসালাম, যখন আমি লুক হেয়ার কাছের জিনিসের কথা বলছি। একইভাবে দিস যেটা, সেটাও এই সেম সেন্টেন্সে যেতে পারে, কিন্তু এখানে দিয়েছি দেখো মাই নিউ কার, আমি একটা গাড়ির কথা বলেছি। এখানে যদি আমি একের বেশি গাড়ির কথা বলি তখনই সেটা দিসের জায়গায় দিস হয়ে যাবে। পার্থক্য এটাই, নিয়ম সবই থাকবে, শুধু সিঙ্গুলার ফর্মে হলে দিস, প্লুরাল ফর্মে হলে দিস। তাহলে কাছের জিনিস বোঝাতে গেলে আমরা দিস বা দিস ব্যবহার করব। কাছের জিনিস যদি একটা হয় তাহলে দিস, আর যদি একের বেশি হয় তাহলে দিস। নেক্সট দেখো এখানে
যখন আমরা কোনো কারোর সাথে ইন্ট্রোডিউস করাবো কোনো একজনকে বা অনেকজনকে যখন আমরা ইন্ট্রোডিউস করাবো তখন আমরা দিস ব্যবহার করব। যেমন মিট হিম, হিম মানে তাকে, অর্থাৎ আমি একটা ছেলের কথা বলছি, একজনের কথা বলছি। মিট হিম দিস, সরি এটা ইজ হবে, দিস ইজ মাই ওল্ড ফ্রেন্ড। দেখো এটা আমার একজন পুরনো বন্ধু। তো এখানে দেখো যেহেতু দিসটা কেন বসলো, সিঙ্গুলার ফর্মে আছে, প্লাস মিট হিম মানে আমার বন্ধুকে আমি মিট করাচ্ছি, মানে সে আমার পাশেই রয়েছে, দূরে নিশ্চয়ই আমি কাউকে বলবো না মিট হিম। মিট করাচ্ছি, ইন্ট্রোডিউস করাচ্ছি মানে সে পাশে রয়েছে তাই, বা কাছে রয়েছে তাই। সো মিট হিম দিস ইজ মাই ওল্ড ফ্রেন্ড। বাট এই সেন্টেন্সটাই ধরো প্লুরালের ক্ষেত্রে মানে দিস হতো কখন না, এখানে মিট হিম আছে বাট হিমের জায়গায় একজনের জায়গায় তখন অনেকজনকে বোঝাতো, ঠিক আছে। মিট দেম, দেম যখন বলতাম, দেম মানে কি তাহাদিগকে, মানে অনেককে বোঝাচ্ছে। মিট দেম তখন হয়ে যেত দিস দিস ইজ আওয়ার, দিস ইজ মাই ওল্ড ফ্রেন্ডস, তখন এখানে এস হতো, আর সরি দিস ইজ হতো না, দিস আর মাই ওল্ড ফ্রেন্ডস হয়ে যেত, মানে এখানেও এস হতো, এখানে ইসটা আর হয়ে যেত, আর এখানে দিসটা দিস হয়ে যেত। তাহলে এটাই নিয়ম একই থাকবে, শুধু বারবার বলছি এটা প্লুরালের ক্ষেত্রে আর এটা সিঙ্গুলারের ক্ষেত্রে হবে। আর একটা কথা বলে দিই, আমি যখন ইটের নিয়মটা পড়াচ্ছিলাম আইটি ইট, তখন আমি কিন্তু পোস্ট সেন্টেন্সের ক্ষেত্রে দিস ব্যবহার করেছিলাম, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দিস ইজ রাইট। তো যখন পোস্ট সেন্টেন্স হয় সেক্ষেত্রেও দিসটা ব্যবহার করা হয়। তো ওই নিয়মটা এখানে আর আমি রিপিট করলাম না। এরপর আমি চলে যাচ্ছি দ্যাট আর দোজে। দ্যাট আর দোজটা কি? দ্যাট আর দোজটা হচ্ছে যখন আমি কোনো কিছু সিঙ্গুলার কিন্তু দূরে রয়েছে সেরকম জিনিস বোঝাবো। যেমন আমি আগে সেন্টেন্সে লিখলাম, যে সেন্টেন্সটা লিখলাম যে লুক হেয়ার, ওটাই আমি লিখছি এবার দেখো লুক দেয়ার, দেখো ওখানে, তখন এটা দিস হবে না, তখন কি হয়ে যাবে লুক দেয়ার, দেখো ওখানে, দ্যাট ইজ মাই কার, দেখো ওখানে ওটা আমার গাড়ি। তাহলে এখানে দ্যাটটা কখন বসাচ্ছি দেখো, ইজ মাই কার একটা গাড়ির ক্ষেত্রে বলছি তাই জন্য, বাট দোজটা কখন হবে যে লুক দেয়ার যদি সেখানে অনেকগুলো কারের জায়গায় কার্স থাকে, অনেকগুলো গাড়ি রয়েছে ধরো কারোর, তখন সে এখানে দ্যাটের জায়গায় দোজ বসাবে। তার মানে দূরের জিনিস বোঝাতে গেলে যদি সিঙ্গুলার হয় তাহলে দ্যাট, আর যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে দোজ। আচ্ছা নেক্সট মানে নিয়ম দেখো, নেক্সট নিয়ম বলছে তুমি ধরো কাউকে রিকগনিশন করাচ্ছ, রিকগনিশন কথার অর্থ হচ্ছে কাউকে মনে করানো কোনো কিছু। আমি যখন দ্যাট মানে দিসটা করাচ্ছিলাম, দিসের ক্ষেত্রে আমি বলেছিলাম কাউকে ইন্ট্রোডিউস করানো, ইন্ট্রোডিউস করানো মানে তো মনে করানো না, তুমি কারোর সাথে কাউকে আলাপ করাচ্ছ। ইন্ট্রোডিউস করানো আলাদা জিনিস, আর রিকগনিশন মানে হচ্ছে যে তুমি কাউকে দেখিয়ে মনে করাচ্ছ যে দেখো, সাপোজ আমি বলছি যে দেখো এটা না শাহরুখ খান, তুমি তাকে মনে করাচ্ছ দেখিয়ে, সে জানে, সে দেখলো আর একবার। এরকম যখন কারোর সাথে কখন আমরা রিকগনিশন করি যে দেখো এটা না আমাদের দেশের প্রধানমন্ত্রী, বা দেখো এটা আমাদের দেশের মুখ্যমন্ত্রী, মানে সরি রাজ্যের মুখ্যমন্ত্রী, যখন এরকম রিকগনিশন হবে কাউকে দেখিয়ে ইন্ডিকেট করে কোনো কিছু আমরা বোঝাবো, তখনও কিন্তু সেখানে দ্যাট দোজ হবে। যদি ইন্ট্রোডিউস বলে তখন হচ্ছে দিস, আর যদি রিকগনিশন বলে তখন হচ্ছে দ্যাট। যেমন আমি ধরো বললাম লুক দ্যাট, সাপোজ আর বললাম হি ইজ, শাহরুখ খানটাই বলছি, SRK আই থিঙ্ক শাহরুখ খানের শর্ট ফর্ম, যাই না ভুল হলে তোমরা বলে দিও, আমি অতটা ফিল্ম টিম দেখি না। তো SRK ওনার নামের শর্ট ফর্ম। সো এখানে কি হচ্ছে দেখো, লুক দ্যাট হি ইজ SRK, দেখো ওখানে ওটা হচ্ছে শাহরুখ খান, মানে আমি কি করছি এখানে একজনকে শাহরুখ খানকে দেখিয়ে ইন্ট্রোডিউস করাচ্ছি না, জাস্ট রিকগনিশন করাচ্ছি, মানে তাকে মনে করিয়ে দিচ্ছি, সেক্ষেত্রেও দ্যাট হবে। আর দোষ কখন হবে, যখনই আমি এখানে SRKর সাথে ধরো আরও 2-3 জনের নাম বললাম, তখন বলবো যে দোজ আর শাহরুখ খান, সলমান খান, হোয়াট এভার আরও যা যা আছে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা যারা ওখানে থাকবে তাদের নাম আমি পরপর পরপর বলতে থাকবো, শুধু এখানে আর হয়ে যাবে আর এখানে দোজ হয়ে যাবে। এবার পরের নিয়মটা দেখো, ধরো কোনো সেন্টেন্সে আমি দ্যাট দিস বা দিস দোজ দুটো একসাথেই ব্যবহার করব, তখন সেক্ষেত্রে কি হবে না, আমি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দ্যাট এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে দিস ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখো, বা যদি অনেকগুলো লোক থাকে, অনেকগুলো লোকের ক্ষেত্রে অবশ্য দুটো ব্যবহার হয় না, বাট তাও জাস্ট আমি আমার মেন যেটা টার্গেট দ্যাট আর দিসটা সেটা আমি বলে দিই যে দিস ব্যবহার হয় সবসময় দ্বিতীয় যে ব্যক্তিটা, সেকেন্ড যে ব্যক্তি থাকবে তার সাথে, আর দিস ব্যবহার হয়, সরি দিস তো এটা,
দিস ব্যবহার হয় যে সেকেন্ড ব্যক্তিটা থাকবে তার ক্ষেত্রে, আর দ্যাট ব্যবহার হয় যে প্রথম ব্যক্তি থাকবে তার ক্ষেত্রে। যেমন এক্সাম্পল ধরো আমি লিখলাম রাহুল অ্যান্ড পূজা, ওকে, বোথ আর গুড, দুজনেই ভালো, রাহুল অ্যান্ড পূজা দুজনেই ভালো। এবার বলে আমি দুজনের মধ্যে কারোর কথা ধরো বলছি, ঠিক আছে, ফার্স্টে আমি রাহুলের কথা বলবো, প্রথম পার্সন। প্রথম পার্সনের ক্ষেত্রে কি হয়, দ্যাট বসে, তাহলে ফার্স্ট হবে যে দ্যাট বিলংস, সাপোজ ধরো বললাম বিজেপি, একটা দলের কথা, দ্যাট বিলংস বিজেপি। আর পূজার কথা বলছি এবার, তখন কি বসাবো আমি, দিস। তাহলে দিস, এখানে কিন্তু ইট কখনোই বসবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। দিস বিলংস সিপিএম, আর একটা দল, ঠিক আছে। তাহলে দেখো এখানে যখন আমি ফার্স্ট পার্সনের কথা বললাম তখন বসালাম দ্যাট, মানে এখানে আমি রাহুলকে ইন্ডিকেট করছি। আর যখন আমি সেকেন্ড পার্সনে মানে দিস ব্যবহার করলাম, দ্যাট মিনস তখন আমি পূজাকে ইন্ডিকেট করছি। তাহলে এটা মাথায় রাখবে যে কোনো সেন্টেন্সে যদি দুটো ব্যক্তিকে আমাকে ইন্ডিকেট করতে হয় দ্যাট বা দিস দিয়ে, অলওয়েজ ফার্স্টকে দ্যাট দিয়ে আর সেকেন্ডকে দিস দিয়ে আমরা উল্লেখ করব। এটা ছিল প্রোনাউনের এক ফার্স্ট পার্ট। প্রোনাউনের চ্যাপ্টারটা একটু বড়, সেকেন্ড চ্যাপ্টারটা আমি তোমাদের নেক্সট দিন করাবো। তো আজকের ক্লাসটা এই অবধি। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, যদি কোনো রকম কোয়ারিজ থাকে সেটাও আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ, অ্যান্ড আশা করি তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা আমায় বলবে।